স্বাগত সবাইকে এনটিভির সাপ্তাহিক সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে। আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শকের অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা খেলাপি ঋণ প্রসঙ্গে কথা বলবো। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক খন্দকার রুহুল আমিন। আরও আছেন গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান রাশেদ আল মাহমুদ তিতুমির। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। তো আমরা যদি দেখি খেলাপি ঋণের চিত্র, সর্বশেষ মার্চ পর্যন্ত ৭৩,৪০৯ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের যে হিসেব অনুযায়ী খেলাপি ঋণ আছে, যা মোট যে ঋণ আছে তার প্রায় 11% হচ্ছে এখন আমাদের এই অ্যামাউন্টটি খেলাপি ঋণের। এবং রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকও অনেক আগে থেকে এবং রিসেন্টলিও হচ্ছে তারা খুব উদ্বেগ প্রকাশ করছে খেলাপি ঋণ প্রসঙ্গে। বিশেষ করে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট যেটি কিছুদিন আগেই গত 31 জুলাই প্রকাশ করলো, সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই আসলে খেলাপি ঋণ নিয়ে বেশ উদ্বেগ। বোঝা গেছে যে কেন্দ্রীয় ব্যাংকও এখন আসলে খুব উদ্বিগ্ন। তো আমরা এই সব প্রসঙ্গে আজকে আলোচনা করব। তো শুরুতেই বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠান নিয়ে একটি আসলে প্রতিবেদন দেখে নেব আমরা। জি, দেশের ব্যাংকিং খাতের জন্য একটা বড় কলঙ্ক খেলাপি ঋণ। কারণ পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে খেলাপি ঋণের হার অনেক বেশি। বিগত বছরগুলোতে ঝুঁকি ব্যবস্থাপনা ও নজরদারি বাড়ানো সহ বাংলাদেশ ব্যাংক অনেক উদ্যোগ নিলেও ঋণ খেলাপির হার এখনও বাড়ছে। ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তাই খেলাপি ঋণ নিয়ে হতাশা জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাই। নেট নন পারফর্মিং লোনের পরিমাণ তুলনামূলকভাবে অনেক পার্শ্ববর্তী দেশের চাইতে কিছুটা হলেও বেশি। এটার থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আপনারা জানেন যে আমরা স্ট্রিনজেন্ট রেগুলেশন, পলিসি, রিকভারি ড্রাইভ, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সাথে এমইউ ইত্যাদি করে আমরা এগিয়ে চলেছি। তারপরেও আমাদের এই সমস্যা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বলছে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট খাতেই ব্যাংকগুলো বেশি মনোযোগী, যেখানে খেলাপির পরিমাণও বেশি। এ অবস্থায় সব সম্ভাবনাময় খাতেই শৃঙ্খলা ও নিয়ম মেনে ঋণ বিতরণের পরামর্শ দেন গভর্নর। We have got a prime responsibility of maintaining financial sector discipline, stability, governance, and also we have to ensure that this kind of a default culture doesn't set in permanently. We should be able to come out of this. এছাড়া ঝুঁকি ব্যবস্থাপনা আরও উন্নতি করার পাশাপাশি ব্যাংকিংয়ে সাইবার নিরাপত্তা জোরদার করার তাগিদও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওকে, আমরা রিপোর্টটি দেখলাম। রাশেদ আল মাহমুদ তিতুমির, আপনার কাছেই প্রথমে আসি। যে এই যে মোট ঋণের প্রায় 11%ই এখন খেলাপি ঋণের যে অ্যামাউন্টটা, তো সেক্ষেত্রে আবার অবলোপনটা যদি হয় ওখানে আরও 45,000 কোটি টাকা আছে। 73,000 আরও 45, 1,20,000 মতো প্রায়। মানে এটা আসলে কতটা আশঙ্কার আমাদের অর্থনীতির জন্য? আসলে আপনারা বা কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ নিয়ে কথা বলছেন, খুব ভালো, কিন্তু আপনারা সঠিক প্রশ্নটি করছেন না। সঠিক প্রশ্নটি হচ্ছে যে আপনি যদি কালক্রমিক ধারা দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে 2011 সালের পরের থেকে খেলাপি ঋণ অনেক হারে বেড়েছে। তাহলে প্রশ্নটি হচ্ছে যে খেলাপি ঋণ কেন, তা না, কেন এত বেশি হারে খেলাপি ঋণ বেড়েছে। তো এই প্রশ্নের বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যে কথাগুলো বললেন সেগুলো আপনি আমি সবাই জানি যে শৃঙ্খলা থাকা দরকার। তা আপনি যদি কার্যকারণ না জানেন তাহলে ওষুধটা দেবেন কিভাবে? তাহলে সেই ক্ষেত্রে ওনার বক্তব্য বা অনেকে বক্তব্য বলেন কি যে এই ধরনের খেলাপি ঋণ বাড়ে কেন, কারণ হচ্ছে যে রাজনৈতিক নির্দেশনার মাধ্যমে ঋণ প্রদান করা হয়, সেই কারণে খেলাপি ঋণ বাড়ে। তো এটা কি বাংলাদেশের ক্ষেত্রে নতুন? কোনো মতেই নতুন না। আমরা এরশাদের আমল থেকেই দেখেছি যে রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী ঋণ প্রদান করা হয় এবং খেলাপি ঋণ থাকে। প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে কেন এত হারে খেলাপি ঋণ। এবং আপনি যদি খেয়াল করেন পরিসংখ্যান দেখবেন হচ্ছে যে 2011 সালে 22,000 কোটি টাকা মতো খেলাপি ঋণ ছিল। তার মানে হচ্ছে যে মোট যে ঋণ প্রদান করা হয়েছে তার 6.75%। আর এখন সেটা দাঁড়িয়েছে হচ্ছে যে মানে মোট জিডিপির প্রায় 12.5%। তার মানে এত হারে কেন বাড়ছে?
আবার এই সাম্প্রতিক সময়ে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বলছে যে মানে নজরদারি সহ মানে অন্যান্য অনেক আইন কানুনও কিন্তু পরিবর্তন করা হয়েছে। আইন কানুন তো ওনারা পরিবর্তন করেছেন, তার চমৎকার উদাহরণ আপনাদের কাছেই আছে। সেই উদাহরণটা হচ্ছে যে ওনারা নতুন একটা কায়দা আতশবাজি বের করেছেন। সেই আতশবাজিটা হচ্ছে নাম হচ্ছে যে আগে ছিল পুনর্তফসিলীকরণ, এখন হয়েছে তার নাম পুনর্গঠন। অর্থাৎ হচ্ছে যে আপনি 6 থেকে 12 বছর মেয়াদ দেবেন, তারপরে সুদের হার কমাবেন, তারপরেও খেলাপি বাড়ছে কেন? এটার জবাব গভর্নর এবং ডেপুটি গভর্নরদেরকে আপনার জিজ্ঞেস করা উচিত ছিল যে আপনারা নাকি এই রকম শৃঙ্খলা নিয়েছেন, তাহলে যাদেরকে পুনর্গঠনের সুযোগ দিয়েছেন তাদের মধ্যে কেন অর্ধেক শতাংশ আবার খেলাপি ঋণ হয়েছে? তার মানে প্রশ্নটির আসলে উত্তরটা ভিন্ন জায়গায়। তো ভিন্ন জায়গাটা হচ্ছে যে সাধারণভাবে যদি চিন্তা করেন, অনেকে বলবে যে এটা তো হচ্ছে যে আপনি যদি ঋণ দেন, গ্রাহককে যদি না চেনেন, তাহলে গ্রাহক আপনার খেলাপি হয়েছে। কিন্তু এই উত্তর বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে কি উত্তর বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য সেটা বের করা দরকার। তা আপনি যদি পাশাপাশি অর্থনীতির একটা মৌলিক সূচক দেখেন, সেটি হচ্ছে যে 2010-11 পরের থেকে আমাদের ব্যক্তি খাতের বিনিয়োগ মোট দেশজ উৎপাদনে কমতে থাকে এবং এখন একটা স্থবির পর্যায়ে আছে। তার মানে হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে না, কিন্তু খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। অন্যদিকে সহজ ভাষায় যেটা বলে, ব্যাংকে অনেক টাকা পড়ে আছে, যেটাকে অলস টাকা বলা হচ্ছে। তো এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে, এইটার তার মানে হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে না। দ্বিতীয়, এর সাথে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু বিষয়টা খোলাসা হয়ে যাবে। সেটি হচ্ছে এর সাথে যদি পুঁজি পাচারের যদি তথ্যটা মেলান, তাহলে দেখবেন হচ্ছে যে যোগ করলে মিলে যায়। এবং ওখানেও আশঙ্কাজনক জিএফআই প্রতিবেদন আমরা যেটা দেখলাম সর্বশেষ, তার মানে হচ্ছে যে আপনার ব্যাংক ব্যবস্থা থেকে যে টাকাটা লুট করা হচ্ছে, এটা কিন্তু দুর্নীতি করা হচ্ছে না, এটা একটা লুট করা হচ্ছে। সেই লুটের টাকাটাই ওই সমস্ত জায়গায় যাচ্ছে। সেটা সুইস ব্যাংকের হিসাবই দেখেন আর যে ব্যাংকের হিসাবই দেখেন, সেটা হচ্ছে। তার মানে হচ্ছে যে এখানে কতকগুলো লোক বুঝতে পারছে যে আপনার এখানে আস্থাহীনতা আছে, বিনিয়োগ করা যাচ্ছে না। সো রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি বড় আকারের ঋণ নেন, তারপরে সেটা আপনি পাচার করেন। এবং সেটার আরও প্রমাণ দেখতে পারেন, যেমন সাম্প্রতিককালে যদি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে দেখেন, ওর যে পরিমাণ আমানত হয়েছে তার অনেক বেশি পরিমাণে ঋণ প্রদান করা হয়েছে। তার মানে হচ্ছে যে আপনার এইটা একটা রাজনৈতিক রোগ, এবং এই রাজনৈতিক রোগটা হচ্ছে যে কোনো মতেই আগের মতো না। এই রাজনৈতিক রোগটা হচ্ছে যে আপনার এখান থেকে একটা লুট হবে, সেই লুটটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং সেটা কিন্তু আপনি পরিসংখ্যানগুলো মিলালেই হবে। তার মানে এই রোগের অসুখ কিন্তু হচ্ছে যে ব্যাংকের রেগুলেশনের মাধ্যমে না, এই রোগের অসুখটা হচ্ছে রাজনৈতিক। খন্দকার রুহুল আমিন, আপনার কাছে আসি। রাশেদ আল মাহমুদ তিতুমীর বেশ কিছু বিষয় বললেন যে মানে খেলাপি ঋণটা আসলে কেন হচ্ছে। তো এক্ষেত্রে হচ্ছে যে একটি বিষয় বললেন যে বিনিয়োগ কমে যাচ্ছে, আর একদিকে হচ্ছে আমরা দেখছি যে খেলাপি ঋণের হারটা সাম্প্রতিক সময়ে খুব বেড়ে যাচ্ছে। তো আসলে এই বিষয়টা ব্যবসায়ীদের বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। এখানে যে জিনিসটা বলছি, গত সোমবারে যেটা বাংলাদেশ ব্যাংক যেটা তারা প্রতিবেদন দিল, তো এটা অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। এই রিয়েলাইজেশনটা তাদের অনেক আগে করা উচিত ছিল। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা যারা ব্যবসার সাথে জড়িত আছি, তারা অনেক দিন যাবতই বলে আসছি যে প্রকৃতপক্ষে এসএমই যেটা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছে, এই ক্ষুদ্র এবং মাঝারি যারা ব্যবসা আছে, তাদেরকে যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে তো একটা দেশ আপনার উন্নতির শিখরে যেতে পারবে না। 2021 সালে যে টার্গেট ধরা হয়েছে মধ্যম আয়, এটা তো কিভাবে যাবে? এই যে দেখুন না, আপনার 2014 সালে যে রাজনৈতিক অস্থিরতা হলো, তো সেখানে রিশিডিউল করা হলো। রিশিডিউল কি কারা পাবে? যারা 500 কোটি টাকার বেশি যারা নিয়েছে, তারা এই ফ্যাসিলিটিটা পাবে। তাহলে দেখুন যে আমরা যারা ক্ষুদ্র মাঝারি যারা আছে, আমাদেরকে তারা খেয়ালই করছে না। আমাদের নিষ্পেষিত হচ্ছে, হোক, অসুবিধা নেই। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি চায়নার দিকে দেখি, আমরা যদি ভারতের দিকে দেখি, তাহলে কিন্তু তারা কিন্তু প্রথমে তারা এসএমই সেক্টরকে তারা বেশি মূল্যায়ন করছে। আর হয়ারস আমাদের এখানে যারা 80% আমরা এসএমইর সাথে জড়িত আছে, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, আমাদের দিকে খেয়াল করছে না। আপনি বেশি না, 4টা বা 5টা বড় বড় যে উদ্যোক্তা আছে, বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তারা যে টাকাটা লোন নিয়েছে বা লুটপাট হয়েছে,
এই টাকাটা আপনি কিন্তু আমাদের অন্তত 10 লক্ষ এসএমইকে দিতে পারতেন। তা সেখানে কি হতো, এখানে ম্যান ওরিয়েন্টেড, আমাদের যেহেতু পপুলেশন প্রচুর, তাদেরকে কাজ করাতে পারতাম, আমাদের অদক্ষ যারা আছে তাদের দক্ষ করতে পারতাম, কিন্তু এই দিকে কিন্তু খেয়াল করছে না। তারপরও আমি ওয়েলকাম জানাবো যে বাংলাদেশ ব্যাংকের তাদের শুভবুদ্ধি উদয় হয়েছে যে বড় বড় কর্পোরেট বা বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরকে কমিয়ে এখন ক্ষুদ্র মাঝারি এবং যারা কৃষির সাথে জড়িত আছে সেখানে তারা বিনিয়োগ করতে চায়, এবং বিভিন্ন ব্যাংকের যারা এমডি আছে তাদেরকে ডেকে বলেছেন। তো শুধু বললে তো হবে না, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব খুব সুন্দর কথা বলছেন যে স্থিতিশীলতায় ফিরিয়ে আনতে হবে, এই কালচার আমাদের মুক্ত করতে হবে। এই ধরনের সাধুবাদ বা আপনার সেই কি বলবো সাহিত্যের ভাষায় বলে কোনো লাভ নাই, এটা দায়িত্ব পালন করতে হবে। এবং আমরা দেখেছি যে যারা বিদেশি এক্সপার্ট আসে, ওয়ার্ল্ড ব্যাংকে আসে, তারা যে কথাটা অহরহ বলে থাকে যে আমাদের ইফিসিয়েন্সির অভাব। তারপর আরেকটা সাইবার যে মাধ্যমে যেভাবে আমাদের টাকা পয়সা লুটপাট হচ্ছে, এটাও কিন্তু আমাদের কাছে এটা মানে ওয়ার্নিং। দেখুন না যে এর আগে আমাদের রিজার্ভ ফান্ডের টাকা বা রেমিটেন্স যেভাবে আসছিল, এখন কিন্তু রেমিটেন্স কমে গেছে। তাদের একটি কথা যে আমরা এত কষ্ট করে আমরা টাকা পাঠাবো, সেই ব্যাংক আমাদের রাখতে পারবে না, সেখানে কেন পাঠাবো? আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে মানে এসএমই বা ছোট উদ্যোক্তাদের দিকে নজর দেওয়ার, এই কথাগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকও বলছে যে ব্যাংকগুলোর আমরা অনেক আগে বলে আসছি, এতদিনে বাংলাদেশ ব্যাংকের ট্রেড বডি হিসেবে মানে এফবিসিসিআই কোনো এই বিষয়ে তৎপরতা চালাচ্ছে কিনা যে এদিকে যাতে গুরুত্ব দেয় ব্যাংকগুলো? হ্যাঁ, অবশ্যই। আমরা যেটা করেছি, এর আগেও আমরা একটা সেমিনার করেছি, সেমিনার এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে আমাদের এসএমই সেক্টরটা আর নারী উদ্যোক্তা, এই দুইটা জিনিস নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। বাংলাদেশ ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, এক্সিকিউটিভ আছেন, তাদেরকে আমরা বলেছি নারী উদ্যোক্তাদের দিকে খেয়াল করা, আর এমনি আমাদের এসএমই সেক্টরটাকে, ক্ষুদ্র এবং মাঝারি সেক্টরটা দেখা। আর আমাদের এফবিসিসিআইতে কিন্তু আপনার এগ্রি বেস্ট ইন্ডাস্ট্রির সাথে অনেকেই জড়িত আছেন। সে এগ্রিকালচার ব্যাপারে বলা হয়েছে যে আমরা যদি এগ্রিকালচারকে আমরা এগিয়ে নিয়ে না যেতে পারি, আর এখানে যে কৃষি উৎপন্ন করছে আর মার্কেট মাঝখানে যে মধ্যস্বত্বভোগী, এইটাকে যদি আমরা দূর না করতে পারি তাহলে কিন্তু কৃষকরা বেনিফিট পাবে না। আচ্ছা, বুঝতে পারছি। আপনার কাছে আবার পরে আসছি। রাশেদ আল মোহাম্মদ তিতুমীর যেটি আসলে বলছিলেন যে মানে খুব ছোট উদ্যোক্তাদের ঋণ দেয়া, বা বাংলাদেশ ব্যাংক ইদানিং বলছে যে বড় মানে নির্দিষ্ট কিছু লোকের কাছে যাতে ঋণটা না যায়, এবং সেক্টর ওয়াইজ বলা হয়েছে তাদের রিপোর্টে যে কিছু সেক্টরে হচ্ছে ব্যাংকগুলোর কনসেন্ট্রেশন খুব বেশি, এবং যেই সেক্টরগুলোতে হচ্ছে খেলাপি ঋণের পরিমাণটাও বাড়ছে। তো এই ক্ষেত্রে আসলে মানে ব্যাংকগুলোর আসলে করণীয় কি? না, আপনার তো আমাদের এখানে সবসময় ভারসাম্যহীনতা ছিল। ভারসাম্যহীনতা বিভিন্নভাবে তৈরি হয়েছে। সেটি হচ্ছে যে একটি ভারসাম্য তৈরি হয়েছে যে ক্ষমতার মাধ্যমে, যেটা আমরা যার মাধ্যমে লক্ষ্য করেছি যে এটা কতকগুলো প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত করেছে বড় অঙ্কের খেলাপি ঋণ, এবং তাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুবই বিদ্যমান, এবং তারা কোথায় নিয়ে যাচ্ছেন, কিভাবে নিয়ে যাচ্ছেন সেটাও খুব পরিষ্কার, এবং তাদেরকে কোনো রকম বিচারের সম্মুখীন করা হচ্ছে না সেটাও পরিষ্কার। যেমন বেসিক ব্যাংকের ক্ষেত্রেই ধরেন বা অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেই দেখেন, অর্থাৎ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক কখনোই জবাবদিহিতা নিশ্চিত করতে পারেনি। কিন্তু অন্যদিকে আমরা লক্ষ্য করেছি যে তারা এই সমস্ত বড় যারা খেলাপি তাদেরকে সুযোগ দিয়েছে যে 500 কোটি টাকা থেকে 1000 কোটি টাকা, যে যুক্তিটা খুবই যুক্তিসঙ্গত, যদিও এফবিসিসিআই আসলে তাদেরই তল্পি বাহক যারা আসলে খেলাপি। এদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের কমিটি হয়, বিভিন্ন রকমের যেমন হচ্ছে যে বাচ্চা নিয়ে এসে দেখায় না, সেরকম দেখানো হয়, কিন্তু এরা আসলে ওদেরই তল্পিবাহক, কারণ এদের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এনারা নির্বাচিতও হন না, এবং এরা আসলে কোনো প্রতিনিধিত্বও করে না এফবিসিসিআই। এটা আমরা বেশ অনেক দিন ধরে দেখছি। এখানে কি বিনীতভাবে বলতে পারি, সেটা আমি পরে আসছি। এবং গণতান্ত্রিক পন্থায় শুধু তারা নির্বাচিত হন না, অনেক প্রতিষ্ঠানগুলোতেই এখন গণতান্ত্রিক পথ, যার ফলে তারা রিপ্রেজেন্ট করেন না। এবং বড় সমস্যা হচ্ছে এফবিসিসিআইয়ের, সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানটি ঠিক করতে হবে যে তারা শিল্প তৈরি করবে, অর্থাৎ উৎপাদন করবে, না আমদানিকারকদের প্রতিষ্ঠান হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে।
তো অর্থনৈতিক কর্মকাণ্ড আপনি কিভাবে বাড়াবেন? যদি শিল্প কলকারখানা স্থাপিত হয় সেটা একটা, অথবা সেবা খাতের মাধ্যমে। কারণ বাংলাদেশ হচ্ছে যে এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ লোক বেকার, এবং আমাদের সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং বা শিল্প খাতে আপনার ঋণাত্মক কর্মসংস্থান হচ্ছে। এবং আমরা এবার লক্ষ্য করেছি যে গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি ক্ষেত্রে, অর্থাৎ 0.92%। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই যে তিনি যে কথাটা বললেন, অর্থাৎ তিনি নিপীড়িত, অর্থাৎ হচ্ছে যে যারা আপনার কাজ করতে চায় এবং কর্মসংস্থান বৃদ্ধি করতে চায় তাদের খাতগুলোকে বাড়াচ্ছেন না। সেটা হচ্ছে যে আপনার ছোট, প্রান্তিক এবং মধ্যম, এবং নারী উদ্যোক্তাদের কথা আমরা সবসময় বলছি, এবং আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করছি যে নারী উদ্যোক্তারা যে উদ্যোগ গ্রহণ করেন সেগুলো সবসময় তাদের সাফল্যের হার বেশি। কিন্তু তারপরেও কেন হচ্ছে না? কেন হচ্ছে না? তাহলে ট্রেড বডি এবং সরকারকে ভাবতে হবে যে তারা আসলে কি করতে চান। তারা কি বাংলাদেশে কর্মসংস্থান মৌখিন এবং শিল্পায়ন চান, না আসলে বাংলাদেশকে একটা আমদানি নির্ভর দেশে পরিণত করতে চান? এটা একটা তাদের সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় সিদ্ধান্ত নিতে হবে হচ্ছে যে আপনি যদি শিল্পায়ন করতে চান তাহলে পুঁজিপতিদের আপনার এক ধরনের শৃঙ্খলা বোধে আনতে হবে। তার মানে প্রতিষ্ঠান হিসাবে একটা ভলান্টারি কোড অফ কন্ডাক্ট তৈরি করতে হবে যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান নিজের কারণে খেলাপি হচ্ছে, কৌশলগত কারণে নয়, তাদেরকে তাদের এই সমস্ত প্রতিষ্ঠান থেকে ভর্ৎসনা করতে হবে এবং তাদেরকে জায়গা দিতে হবে না। অর্থাৎ হচ্ছে যে সেই দিক থেকেও যেরকম আসতে হবে। আর আমরা সবাই জানি যে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে তার দায়িত্ব পালন করছে না, সেটা আমরা পরে আলোচনা করতে পারি। আচ্ছা, খন্দকার রুহুল আমিন, যেটি আসলে হচ্ছে মানে আসলেই তো একটা জিনিস আপনারা যেটি বললেন যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা বা রাশেদ আল মাহমুদ তুমিরও যেটি বললেন, তো এক ধরনের মানে ডিস্ট্রিবিউশনই তো ঋণের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক ধরনের বৈষম্য আছে আর কি। তো আবার অন্যদিকে আমরা যদি দেখি যে খেলাপি ঋণের কারণেও তো অনেক সমস্যা হচ্ছে, ব্যাংকিং সেক্টরে মূলধন ঘাটতি, প্রভিশন বৃদ্ধির একটা শর্ত চলে আসছে, তারপরে হচ্ছে সুদের হার নিয়ে একটা ঝামেলা হচ্ছে। মানে এই জায়গাগুলো তো আসলে আপনাদের ব্যবসায়ীদের মানে বিনিয়োগের ক্ষেত্রে মানে কি প্রতিবন্ধকতা তৈরি করছে? দেখুন, বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর যে কথাটি বললেন যে আপনার কিছু কিছু ব্যক্তি এবং কর্পোরেট তারা বেশি টাকা নিয়ে যাচ্ছে। তারপর সুদের হারটা দেখুন, আমরা যারা আমরা ধরেন মিডল এবং যারা এসএমইর সাথে ক্ষুদ্র এবং মাঝারির সাথে জড়িত, আমাদের ব্যাংক ইন্টারেস্টটা কিন্তু এখন 12% হয়েছে, এর আগে 16% ছিল। আর যারা বড় এবং যারা বড় বড় উদ্যোক্তা তারা সিঙ্গেল ডিজিটে তারা সেই সুযোগটা পাচ্ছে। দেখুন, এখানেই তো হরেস অন্যান্য বিশ্বে আমরা যে দেখছি, আমরা যেটা চায়নাতে দেখে আসি, যারা ক্ষুদ্র মাঝারি তারা ইন্টারেস্ট তাদের কম হয়, এসএমই সেক্টরে ইন্টারেস্ট কম হয়। আর উল্টা আমাদের হয়েছে, আমাদের এখানে ইন্টারেস্ট বেশি, আর বড় বড় যারা ঋণ খেলাপি হয়, যারা প্রচুর টাকা নিয়ে যায় এবং তারা বিদেশে ব্যাংকে পাচার করছেন, তাদের ইন্টারেস্ট কম। তো যাই হোক, আমরা যেটা বলতে চাই যে আমাদের দেশকে এবং আমাদের যে প্রচুর বেকার যারা আছে তাদেরকে প্রোভাইড করতে হলে আমাদের ক্ষুদ্র মাঝারি যারা জড়িত আছে তাদের দিকে খেয়াল করতে হবে। তিতুমির ভাই যে কথাটি বললেন যে গার্মেন্টসের পরে আমাদের যে সেক্টরটা আসছে তা হলো ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স সেক্টরটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমরা দেখছি যে আমাদের বর্তমান যদি আমরা ধরি যে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, 2021 সালে হবে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন, 2041 সালে 50,000 মেগাওয়াট ছাড়িয়ে যাবে। তো এখানে যে সঞ্চালনের যে ব্যাপারটা, এটা কিন্তু এখনও আপগ্রেড করতে পারে নাই। যেমন এখন শুনছি যে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, 12,000 বিদ্যুৎ দিতে পারছে মেগাওয়াট, বাদবাকি সঞ্চালন লাইনের জন্য দিতে পারছে না। এই সঞ্চালন লাইন কিন্তু আমরা যারা মাঝারি উদ্যোক্তা আছি, যারা আমরা ইলেকট্রিক বা প্রোডাকশনের সাথে জড়িত আছে, কেবল ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে, আমাদের মাধ্যমে কিন্তু সরকার এই সঞ্চালন লাইনটা করতে পারে। আর এখানে যারা মাঝারি উদ্যোক্তা এবং ছোট ছোট উদ্যোক্তা তাদের সাথে আমি আলাপ করেছি, বিশেষ করে আমাদের ইলেকট্রিক ব্যবসায়ীদের কথা বলছি, তারা বলছে শুধু আমাদের টেকনোলজি আর ফিনান্সিয়াল সাপোর্ট যদি আমাদের সরকার দেয় তাহলে চায়নাকে আমরা বিট করতে পারবো উইদিন 5 ইয়ার্স।
তো এই জিনিসটা যে সরকার আমাদের গ্রহণ করে, আমরা যারা ইলেকট্রিক ব্যবসার সাথে জড়িত আছি এবং আমরা চাই আমাদের দেশকে স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য, আমরা নিজের পায়ে দাঁড়াবো এবং আমাদের সেই সুযোগ, সেই মেধা আমাদের আছে, সেই সাহস আছে, শুধু আমরা টেকনোলজি আর ফিন্যান্স আমরা চাচ্ছি। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ। আসলে আমাদের হাতে আর সময় নেই, শেষ করে দিতে হবে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।